আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সাইকো ল্যাব অফ হ্যাপিনেস পডকাস্টে আজকের এই নতুন এপিসোডে। হ্যাপিনেস পডকাস্টে আমরা কথা বলি দৈনন্দিন জীবনের নানা ধরনের মানসিক ইস্যু নিয়ে এবং কোন ধরনের টুলস এবং টেকনিক্সগুলো ইউজ করে আমরা হ্যাপি লাইফ লিড করতে পারি। আজকে আমরা কথা বলবো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নিয়ে। আজকে আমাদের সাথে রয়েছে আমার খুবই পছন্দের একজন ডক্টর, যিনি দীর্ঘদিন যাবত স্নায়ু বিকাশজনিত সমস্যা নিয়ে কাজ করছে। তিনি হচ্ছে ডক্টর তোশিবা রহমান, পেডিয়াট্রিশিয়ান, ঢাকা মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। হ্যাঁ আপু, আপনি তো দীর্ঘদিন যাবৎ এক যুগের বেশি সময় ধরে হচ্ছে যে শিশু বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। কোন ধরনের সমস্যাগুলো নিয়ে আসলে আপনাদের কাছে ক্লায়েন্টরা এসে থাকে? আমি মূলত শিশু বিশেষজ্ঞ এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নিয়েই কাজ করছি বিগত এক যুগের বেশি সময় ধরে। তো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বলতে আমরা যেই রোগ কয়েকটা বুঝি, আমাদের বাংলাদেশে যেগুলো নিয়ে খুব বেশি কাজ হচ্ছে তার মধ্যে সেরিব্রাল পলসি, ডাউন সিনড্রোম, অটিজম, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার অ্যান্ড লার্নিং ডিসএবিলিটি। আচ্ছা, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার কথা বলছিলেন, যে মনে হচ্ছে মনোযোগের সমস্যা নিয়ে। বাচ্চাদের আসলে কি ধরনের মনোযোগের সমস্যাটা হয়? আমরা অনেকেই আমাদের প্যারেন্টসদেরকে দেখি যে আমাদের যখন আসে যে আমার বাচ্চা পড়তে চায় না, মনোযোগ থাকে না, বা অনেকেই পরিবারে ক্লেম করে থাকে। সো এই ধরনের প্রবলেমগুলো সাধারণত কিভাবে তৈরি হয় এবং তারা কি ধরনের অভিযোগগুলো নিয়ে আসে আপনাদের দিকে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে মনোযোগের অভাব বলতে শিশুরা সাধারণত চঞ্চল থাকে, দুরন্ত থাকবে। আমরা যেটা যখন বলবো সেখানে মনোযোগ দিয়ে 100% কাজ করবে সেটা নয়। তো মনোযোগের একটা হচ্ছে যে বাচ্চারা কেন মনোযোগ দিচ্ছে না সেটা দেখতে হবে। আর আমরা যদি একদম রোগের নাম বলে ফেলি যে ADHD মানে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, সেটা কিন্তু অন্য একটা একদম আলাদা একটা এন্টিটি এবং সেটাই হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। সাধারণত দেখা যায় যে শিশুরা অ্যাটেনশনের প্রবলেম হয় যদি কোনো কারণে, হয়তো শিশুটির দৃষ্টিতে সমস্যা, মানে তার হচ্ছে দৃষ্টিতেই সমস্যা, আমি তাকে যা দেখাচ্ছি বা তার স্কুল পারফরমেন্সের ক্ষেত্রে হতে পারে, সে যেহেতু দৃষ্টিটা ঠিকমতো দিতে পারছে না এবং সে বুঝাতেও পারছে না যে আমি আসলে দেখতে পাচ্ছি না, এই জন্য আমি অ্যাটেনশনটা দিতে পারছি না, সেই ক্ষেত্রে মনোযোগের অভাব হতে পারে। এছাড়া হতে পারে বাচ্চা যদি কানে কম শুনে, মানে আমাদের তো মানে যে কোনো সাউন্ডই আমরা শুনবো সেটা ডেসিবল আছে, 40 ডেসিবল, 70, 80, তো এরকম দেখা যায় মৃদু আওয়াজেও যে শিশুটা হয়তো শুনছে না কিন্তু মিডিয়াম এবং হাই ফ্রিকোয়েন্সি আওয়াজে শুনছে, তাদেরকে কিন্তু সর্ট আউট করার জন্য স্পেশালিস্ট লাগবে। তো দেখতে হবে যে মনোযোগের অভাব হলে বাচ্চাটার শ্রবণ শক্তি ঠিক আছে কিনা। এরপরে দেখতে হবে বাচ্চাটা আসলে কিসে মনোযোগ দিচ্ছে না, পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না নাকি তার হচ্ছে খেলাধুলা, তার পড়াশোনা, সামাজিকভাবে খেলার মাঠে সব জায়গায় সে সমালোচিত হচ্ছে। সেক্ষেত্রে বুঝতে হবে যে না, শিশুটির হয়তো মানসিক কোনো রোগ বা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে। এবং অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারটা হলো যে একটা নির্দিষ্ট বয়স থাকতে হবে। এখানে 6 বছর আমরা বলি, সাধারণত 6 বছর বা তার ঊর্ধ্বে বা অ্যাডাল্টহুডেও কিন্তু এই সমস্যাটা থাকতে পারে। তো আর হাইপার অ্যাক্টিভিটি বলতে বোঝাতে হবে যে শিশুটি শুধু বাড়ির পরিবেশেই যে হাইপার অ্যাক্টিভ তা না, শিশুটি তার স্কুল লাইফে বা স্কুলে সামাজিকভাবে যে কোনো সোশ্যাল কনটেক্সটে বা সোশ্যাল ইভেন্টে তাকে নেওয়া যাচ্ছে না, সব সময় সব জায়গা থেকে সমালোচিত হচ্ছে এবং শিশুটির জন্য অন্যরা খুব বেশি প্রভাবিত হচ্ছে, খুব বেশি ডিস্টার্ব হচ্ছে এবং দেখা যায় খেলার মাঠেও যেন শিশুটি আর তাল মিলে খেলতে পারছে না, তার এই জন্য পেয়ার রিলেশন হচ্ছে না, বন্ধুত্ব স্থাপন হচ্ছে না। এবং এই সমস্যাগুলো যদি দেখা যায় যে 6 মাস বা তার বেশি সময় ধরে থাকে, তখন বুঝতে হবে যে এই শিশুটির অবশ্যই অ্যাটেনশনের প্রবলেম আছে। এই জায়গাটার ক্ষেত্রে যদি আমরা বুঝে থাকি যে আমরা শুধু অ্যাটেনশন প্রবলেমটা শুধু পড়ালেখায় নয়, সব কাজেই হচ্ছে তার এফেক্ট পড়তে পারে, এরকমটাই রাইট? জি জি। আচ্ছা, এই জায়গাটার ক্ষেত্রে তখন হচ্ছে বাবা মা বা হচ্ছে, মানে আমি জাস্ট কয়েকটা পার্সপেক্টিভের রোলস গুলো জানতে চাচ্ছিলাম যে ফ্যামিলিদের রোলটা কি হতে পারে এবং স্কুল সেট আপে টিচার হিসেবে তাদের রোলগুলো কেমন হতে পারে? জি, আমরা যেটা বলি যে যদি শুধুমাত্র দেখা যায় যে শিশুটির মনোযোগের অভাব সামান্য কারণে, এনভায়রনমেন্টাল কারণে, সেক্ষেত্রে আমরা এনভায়রনমেন্টাল কজগুলোকে যদি একটু দূরে রাখতে পারি। যেমন শিশুটির হয়তো কোনো একটা ক্লাসের কোনো একটা সাবজেক্ট তার ভালো লাগছে না, কোনো একটা সাবজেক্ট তার ভালো লাগে না, ওই সাবজেক্টে যখন আমরা পড়াশোনা করাই বা টিচার যখন পড়ায় বা আমরা যখন বলি যে মনোযোগ দাও, পড়ছো না কেন, তখন আমাদের একরকমের আমাদের বাচ্চাটাকে স্ট্রাকচার রুটিনটা আমাদের চেঞ্জ করতে হবে। আর যখন দেখবো যে না, শিশুটি প্রত্যেকটা ক্ষেত্রেই তার অ্যাটেনশনের প্রবলেম, সেক্ষেত্রে কিন্তু মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে কাজ করতে হয় এবং এখানে প্যারেন্টস এবং তার যে বন্ধু মহল আছে সেখানে এবং টিচার্স সবাইকেই কিন্তু আমাদের কাজ করতে হবে এবং সবাইকে একটা রুলস মেনটেন করতে হবে যে না, এই শিশুটির সঙ্গে যখন আমি কোনো ইনস্ট্রাকশন দিব বা এই শিশুটির দ্বারা আমি কোনো কাজ করিয়ে নিতে যাব, তখন আমাকে এই রুলস ফলোগুলো করতে হবে এবং স্টেপ বাই স্টেপ। এবং ওদের জন্য ইনস্ট্রাকশনগুলো খুব শর্ট করতে বলি আমরা, খুব সিম্পল ইনস্ট্রাকশন হবে এবং তাকে এক্সট্রা একটু টাইম দিতে হবে। যেমন আপনার বাড়ির অন্য একটি শিশুকে আপনি 2 ঘন্টা পড়াশোনা করাচ্ছেন, আপনার এই শিশুটিকে পড়াশোনা
ওইটুকুই করাতে হয়তো 3 ঘন্টা বা 4 ঘন্টার সময় লাগবে, সেটুকু ধৈর্য আপনাকে ধরতে হবে। বা অতিরিক্ত হাইপার অ্যাক্টিভিটির জন্য যখন দেখবেন যে এই মাল্টিডিসিপ্লিনারি টিমও কাজ করতে পারছে না, তখন আমরা বলি কিছু মেডিকেশন আছে। হ্যাঁ, এবং এর সাথে অ্যাসোসিয়েটেড অন্য কোনো কোমরবিডিটিস আছে কিনা, কারণ হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারের সঙ্গে কিন্তু লার্নিং ডিসএবিলিটি, ইন্টেলেকচুয়াল প্রবলেম এগুলো থাকে। সেগুলোর জন্য আমাদের একটা আইকিউ টেস্ট বা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট গুলো এবং কিছু মেডিকেশন আছে যেটা কিন্তু অ্যাটেনশনের কাজ করে, সেগুলো দিতে হবে। এবং ডায়েটের কিন্তু বিশাল বড় একটা রোল আছে। হ্যাঁ, ডেফিনেটলি খাবারেরও একটা রোল রয়েছে। বলছিলেন যে এই জায়গাটার ক্ষেত্রে পার্টিকুলার কোনো ধরনের ফুড রয়েছে যেটা তাদের হচ্ছে অ্যাটেনশনের এফেক্ট ফেলে থাকে কিনা? হ্যাঁ, আমরা আসলে যেটা বলি বাড়ির হাঁড়িতে যা রান্না হবে সেটাই আপনি বাচ্চাকে খাওয়াবেন। এটা শুধু হাইপার অ্যাক্টিভিটি বা অ্যাটেনশন নেই শিশুদের তাদের বেলায় না, সমস্ত শিশুর বেলায় আমরা বলি। তারপরও বলা হচ্ছে যে যাদের আসলে এডিএইচডি ডেভেলপ করেই গেছে, যাদের জন্য আমরা একটা স্ট্রাকচার রুটিন মেনটেন করছি, যাদের জন্য আমরা একটা রেগুলার ফলো আপে কারো কাছে যাচ্ছি, তাদের বেলায় কিন্তু স্ট্রিক্টলি ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে। প্রয়োজনে কিছু ব্লাড টেস্ট আমরা করে থাকি, সেখানে যদি আমরা লেভেলিং গুলোকে তারতম্য দেখি, আমরা কিন্তু ডায়েটিশিয়ানের কাছে পাঠাই এবং ডেইলি তার খাবারের একটা নির্দিষ্ট তালিকা থাকে। এবং বেসিক্যালি আমরা যেটা বলি প্রসেসড কালার কোনো ফুড যেন না হয়, অর্থাৎ আপনার সংরক্ষিত কোনো খাবার যেন বাচ্চাটাকে না দেওয়া হয়। যেমন কৌটায়, টিনে বা বোতলে বা প্যাকেটে পাওয়া যায়, এই সব খাবার কিন্তু আমরা বাহির থেকেই কিনে খাওয়াই। এছাড়া আমরা কিন্তু খুব সহজেই ফুড পান্ডায় আমরা অর্ডার করছি বা আমরা খুব বাসায় খুব ইজিলি অর্ডার করে খাবারগুলো পাচ্ছি, এগুলো সবই কিন্তু প্রসেসড ফুড। এবং এই প্রসেসড ফুডগুলোতে যেই আপনার উপাদানগুলো থাকে সেগুলো কিন্তু দেখা গিয়েছে গবেষণায় যে অ্যাটেনশনগুলোকে অনেক কমিয়ে দেয় এবং হাইপার অ্যাক্টিভ করে ফেলে। এবং সেক্ষেত্রে সুগারি আইটেমগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। সুগার কিন্তু খুব কমপ্লেক্স সুগার যেগুলো, সেগুলো কিন্তু শিশুদের মনোযোগের ঘাটতি ঘটায়। এই জায়গাটার ক্ষেত্রে আমাদের ফ্যামিলিতে দেখে থাকি যে আসলে বাবা মা সবসময় ছেলেদেরকে আসলে অ্যাজ এ অ্যাচিভমেন্ট হিসেবে বিভিন্ন ধরনের ফুড গুলা হচ্ছে তাদেরকে প্রোভাইড করছে, চকলেট, যে জায়গার ক্ষেত্রে জাঙ্ক ফুড কথা বলছিলেন, সেক্ষেত্রে বাবা মা যদি তাদের সন্তানকে ডিল করতে চায় বা কিভাবে তারা এই জিনিসগুলো ডিল করতে পারে, যে তুমি একটা কাজ করছো, আমরা যে জিনিসটাই করি যে তুমি আজকে যদি প্রপারলি টাইমটা ইনভেস্ট করো, পড়ালেখা করো, তাহলে তোমাকে 2টা চিপস কিনে দেবো, আজকে চকলেট কিনে দেবো। মানে এই জায়গাটা, এই অ্যাপ্রোচটা বাদ দিয়ে তারা নতুনভাবে নতুন একটা রুটিন বা হ্যাবিট ক্রিয়েট তারা কিভাবে করতে পারে? হ্যাঁ, খুব সুন্দর একটা কথা বলেছেন। এই যে আমরা অনেক সময় বলি যে, এবং এডিএসডি শিশুদের বেলায় আমরা যখন বলি যে একটা রুটিন ফলো করতে হবে, তাদেরকে কিন্তু প্রেইজ করতে হবে প্রচুর এবং পজিটিভ রিইনফোর্সের মাধ্যমে কিন্তু তাদের যে 10টা, মনে করেন আপনি 10টা কাজ দিয়েছেন, 2টা টাস্ক ও করতে পেরেছে আর 8টাই হয়তো করতে পারলো না। আমরা যদি ওই 8টা কাজ নিয়ে আগাই যে কেন তুমি করতে পারলে না, তোমাকে এতগুলো কাজ দিয়েছি, সেটা নয়। আমরা বলি যে যেটা সে করতে পেরেছে আপনি সেগুলো নিয়ে তাকে প্রেইজ করেন এবং তাকে আশ্বস্ত করেন, হ্যাঁ তুমি এটি পেরেছো, নেক্সটও তুমি পারবে, ওই পরের কাজটাও তুমি করবে, তবে এখন নয় কিছুক্ষণ পরে। এরকম করে যখন আমরা তাকে প্রেস করব, হ্যাঁ তোমার পছন্দের খাবারটা রান্না করে দিব, তোমাকে একটা পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যাব, ওই খাবার সিলেকশনে যদি আমি তাদেরকে অপশন দিয়ে দিই যে তোমাকে 2টা চিপস দিব, 2টা চকলেট দেবো, আমি কিন্তু তাকে চয়েসটা দিয়ে দিলাম এবং আমি তাকে টার্গেট দিয়ে দিলাম যে না তোমাকে চিপসই দিব বা চকলেটই দিব। সেটা না করে আমরা আমাদের কথাগুলোকে একটু মডিফাই করতে পারি। আমরা বলতে পারি যে তুমি যে খাবারটা আমার হাতের রান্নাটা পছন্দ করো সেটা দিতে পারি, তোমাকে তোমার পছন্দের স্টিকারটা দিতে পারি, তোমার কালার পেন্সিলটা দিতে পারি, বা তোমার বন্ধুর সাথে আমি 5 মিনিট সময় আরো বেশি খেলতে দিব, বা তোমার পছন্দের যে গেমটা তুমি খেলতে চাচ্ছিলে বা টিভিতে যে প্রোগ্রামটা দেখতে চাচ্ছিলে। আমরা যদি আমাদের কথাগুলোকে এভাবে চেঞ্জ করি তাহলে কিন্তু আর ওদেরকে টার্গেটেড করলাম না। আর খাবারের ক্ষেত্রে এখন কিন্তু হোমমেড অনেক কিছু আমরা করতে পারি, সেটা আমরা করতে পারি এবং আমাদের টার্গেট থাকতে হবে যে খুব বেশি হলেও আসলে কিন্তু অত স্ট্রিক্ট তো মেনটেন করা যায় না। আমরা বলি যে আপনি সপ্তাহে 1 দিন দেন বা সপ্তাহে 2 দিন দেন। আপনি আগে যেটা করতো যে এই বাচ্চাটার জন্য প্যারেন্টস হয়তো বা সারাদিনই জাঙ্ক ফুডের মধ্যেই থাকতো, এতে করে তাদের খাবারের রুচিটাও কিন্তু থাকছে না এবং হেলদি যে ফুডগুলো আছে সেগুলো সে খাচ্ছে না। এবং ওদেরকে বলে আমরা একটা ব্যালেন্সড ডায়েট দিতে, যেখানে একদম পর্যাপ্ত কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন 3টা থাকবে, সাথে ভিটামিনস অ্যান্ড মিনারেলস থাকবে। এখানে আরেকটা কথা বলে রাখি, হাইপার অ্যাক্টিভ চাইল্ড বা অ্যাটেনশনের যাদের প্রবলেম তাদের কিন্তু হাইড্রেশনটা খুব ভালো মেনটেন করতে হয়। অ্যাডুকুয়েট পানি যদি না খায়, ফ্লুইড ইনটেক যদি না করে, তাহলে কিন্তু ওদের দেখা যায় যে মনোযোগের অভাবটা অনেক বেশি গুণ মাত্রায় বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, এই জায়গাটার ক্ষেত্রে যখন হচ্ছে আপনি শুরুতে যে বলছিলেন যে শিশু হচ্ছে একটু চঞ্চল হবে, মানে কখন বুঝতে পারবে বাবা মা যে আমার বাচ্চাটার হচ্ছে যে প্রবলেমটা
একটু সিভিয়ার লেভেলে রয়েছে, আমার হচ্ছে একজন বিশেষজ্ঞের কাছে, সেটা পেডিয়াট্রিশিয়ান হোক বা নিউরোলজিস্ট হোক বা সাইকিয়াট্রিস্ট হোক বা সাইকোলজিস্ট, কখন তারা বুঝতে পারবে এবং যাওয়া উচিত? হ্যাঁ, একটি শিশু যখন দেখবে যে অনেক বেশি দুরন্ত, কিন্তু শিশুটি দেখা যাচ্ছে যে কোনোভাবেই তাকে আমরা মানে আগলে রাখতে পারছি না। শিশুটিকে আমি বাড়িতেও রাখতে পারছি না, কোথাও যদি আমি ওকে নিয়ে যাই, মানে যে কোনো একটা পাবলিক প্লেসে, আমি শপিং মলে যেতে পারি, বা আমি হয়তো একটা টিকিট কাউন্টারে দাঁড়িয়েছি, যেখানে একটু রুলস ফলো করতে হয়, সেখানে দাঁড়িয়েছি, আমার শিশুটিকে নিয়ে আমি সেখানে দাঁড়াতে পারছি না তার হাইপার অ্যাক্টিভিটির জন্য। সে এদিক সেদিক ছোটাছুটি করছে, সে পিছনে তাকাচ্ছেও না আমি তার পাশে আছি কি নাই, এগুলো যদি দেখে। এছাড়াও যদি দেখে খুব সিলি সিলি মিস্টেক করছে, মানে যেটা তার 9 পারে 6 পারে, দেখা যাচ্ছে সবসময় সে 6 এর জায়গায় 9 লিখছে। সে হয়তো দুইটা ডিজিটের জায়গায় সবসময় বা প্রায় দেখা যাচ্ছে একটা ডিজিট লিখছে, তো আর একটা ডিজিট লিখছে না, কোশ্চেনটা পুরোটা পড়ছে না, বা অ্যান্সারটা পুরোটা কমপ্লিট করছে না। আমি তাকে যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি বা যে কোয়েশ্চেনটা করছি, সেটা শেষ করার আগে সে অ্যান্সার দিয়ে ফেলছে, সে আউটবার্স্ট করছে, এবং দেখা যাচ্ছে খুব মানে মানে খুব সহজে সে ভুলে যাচ্ছে তার যে দৈনন্দিন নর্মাল যে কাজগুলো, যেগুলো আসলে ভোলার কথা না। যেমন স্কুল ব্যাগটা সে গুছিয়ে আনতে পারছে না, প্রায় দেখা যাচ্ছে ইরেজারটা হারিয়ে আসছে, পেন্সিলটা হারিয়ে আসছে, অথবা দেখা যাচ্ছে শুধু একাডেমিক কাজে নয়, সে তার পছন্দের একটি খেলনা নিয়ে বসেছে, সেই খেলনাটা দিয়ে যে খেলবে পুরো খেলাটাও সে কমপ্লিট করছে না। তখন বুঝতে হবে যে না, শুধু ও একটা জায়গায় না, সে খেলাতেও মনোযোগ দিতে পারছে না, পড়াতেও মনোযোগ দিতে পারছে না। তাকে আমি টিভি বা মোবাইলের সামনে দিলাম, দেখা গেল সে পুরো প্রোগ্রামটাও দেখলো না, বা কয়েক সেকেন্ড দেখলো, আবার চলে গেল দৌড় দিয়ে বারান্দায়, আবার বারান্দা থেকে আসলো, হয়তো সে খুঁজছে একটা কিছু খাবে, খাবারটা কমপ্লিট করলো না, এখান থেকে চলে গেলো, আবার একটু আমি কিচেনে গিয়ে দেখে আসি কি করছে। মানে কোনো কাজই সে কমপ্লিট করতে পারছে না, এবং বিভিন্ন জায়গা থেকে কয়েকটা সেটিং, 2 বা ততোধিক সেটিংস থেকে তার জন্য সমালোচিত হতে হচ্ছে। সেটা স্কুল, তারপরে তার হচ্ছে পরিবার থেকে অবশ্যই, যে কোনো সোশ্যাল ইভেন্ট বা সোশ্যাল কনটেক্সটে, খেলার মাঠ থেকে, এবং তার স্কুলে বা তার বন্ধু মহল থেকে বিভিন্নভাবে সমালোচিত হচ্ছে, এবং এতে করে তার কিন্তু দৈনন্দিন কাজগুলো বিঘ্নিত হচ্ছে। তার কোনো কাজ যেমন কমপ্লিট করতে পারছে না, তেমনি বন্ধুত্ব স্থাপনটাও সে ধরে রাখতে পারছে না, তার বন্ধু তৈরি হচ্ছে না, বরং যারা বন্ধু ছিল তারাও আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। তখন প্যারেন্টসকে বুঝতে হবে যে স্পেশালিস্টের কাছে বা এক্সপার্টিসের কাছে যেতে হবে। আচ্ছা, এই জায়গাটার ক্ষেত্রে যদি কোনো শিশুর অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার থাকে, যদি আপনাদের কাছে আসা হয়, সেক্ষেত্রে আসলে ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনারা কি ধরনের অ্যাপ্রোচগুলো সাধারণত নিয়ে থাকেন? আসলে যে কোনো একটা রোগের বেলায় তো আমরা আগে কারণ খুঁজে বের করি। আসলে এই রোগের কিন্তু কারণগুলো বলে জেনেটিক কারণ। হ্যাঁ, দেখা যায় যে ফ্যামিলিতে এই ধরনের জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা, বা বাচ্চাটার, আমি প্রথমে বলেছিলাম যে এই রোগের সাথে আদার্স অ্যাসোসিয়েটেড কোমরবিডিটিস গুলো আছে কিনা, সেগুলো আমরা দেখার পরে যদি দেখি যে না, পিওর এডিএইচডি, এডিএইচডিতে কিন্তু আবার আরেকটা আছে এডিডি, মানে অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার, আরেকটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এখানে আবার দুইটা আছে, অ্যাটেনশন ডেফিসিট, আবার হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, আবার ইম্পালসিভিটি। এই সবগুলোকে দেখার পরে, বা আমরা একটি সঠিক যখন গাইডলাইনে যাব, তখন আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ তৈরি করি, এবং আমরা একটা প্ল্যানিং করি যে এখানে সাইকোলজিস্ট থাকবেন, থেরাপিস্ট থাকবেন, প্রয়োজনে অকুপেশনাল থেরাপিস্ট থাকবেন, বিহেভিয়ার মডিফিকেশন থেরাপি যদি লাগে সেটা লাগবে, স্কুলের সেটিংটা যদি চেঞ্জ করতে হয় 1:1 বা শ্যাডো টিচার যদি তার লাগে, সেই ক্ষেত্রে আমরা সেটা প্ল্যান করে থাকি, এবং নিউরোলজিস্ট বা ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান যারা আছেন তাদের কাছে নিয়মিত যাওয়ার জন্য, যে তার কোনো মেডিকেশন লাগবে কিনা, এবং খুব দীর্ঘমেয়াদী যেন আমরা এই মেডিকেশনগুলো না চালাই, কারণ এগুলো যে সাইড ইফেক্টগুলো আছে সেগুলোর জন্য কিন্তু রেগুলার ফলো আপে যেতে হয় ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান অথবা নিউরোলজিস্টের কাছে। এবং এখানে স্কুল টিচারকে আমরা ইনভলভ করি, এবং প্যারেন্টস তো অবশ্যই থাকবেন, এবং তার বন্ধু মহলেও আমরা চেষ্টা করি একটু বলে দেওয়ার জন্য যে ও কিন্তু, ওকে নিয়ে তোমরা একটু খেলবে, ওকে একটু সময় দিবে, ও হয়তো তোমাদেরকে মানে একটা পিপল গেম বা গ্রুপ প্লেতে হয়তো বা সে দেরিতে ডেলিভারিটা দিচ্ছে, ওইটুকু পর্যন্ত তোমাদের একটু ওয়েট করতে হবে। এবং স্কুলের টিচারদেরকে আমরা বলি যে ইন্ডিভিজুয়াল একটা এডুকেশন প্ল্যান এই শিশুটার জন্য করার জন্য, এবং স্কুলে যেন সে ফার্স্ট সারিতে বসতে পারে, এবং প্রত্যেকটা শিশুর সাথে সাথে ওকে যেন একটু এক্সট্রা টাইম দেয় টিচার, এবং যদি পারে একটু পাশে থাকতে, হ্যাঁ তুমি তো পারছো, হ্যাঁ কমপ্লিট করো, হ্যাঁ আমি আছি, এভাবে একটু কিউ দিয়ে তাকে পুরো টাস্কটা করানোর জন্য, এবং সবশেষে তাকে অ্যাটলিস্ট একটু প্রশংসা করার জন্য। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকের এপিসোডে। আপনার থেকে লাস্ট কোনো মেসেজ, যাদের প্যারেন্টসরা এই ধরনের প্রবলেম নিয়ে সাফার করছে তাদের শিশুদের, তাদের জন্য আপনার কোনো পার্টিকুলার কোনো মেসেজ রয়েছে কিনা? হ্যাঁ, যে আমি যেটা বললাম যে পুরো অনুষ্ঠান জুড়ে যে বিভিন্ন ধরনের সমস্যা বা লক্ষণগুলো, এগুলো যদি দেখে কোনো শিশুর, খুব দ্রুত গতিতে, খুব আর্লি ডিটেকশনের জন্য, এবং খুব দ্রুত যেন আমরা নির্ণয় করতে পারি। যেমন একটি শিশু যত অল্প বয়সে আমরা এটা নির্ণয় করতে পারবো, আমরা কিন্তু মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা শুরু করতে পারবো। এবং দেখা গিয়েছে যে
এডিএইচডি কিন্তু ভালো হয়। নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আমাদের যতগুলোই আছে, এডিএইচডি কিন্তু তার মধ্যে ভালো, এবং এরা ভালো হয়। যদিও অ্যাডাল্টহুডে দেখা যায় যে অ্যাটেনশনের কিছুটা প্রবলেম থাকে, তবে হাইপার অ্যাক্টিভিটি কিন্তু একদম ভালো হয়ে যায়। এবং অনেক শিশুরা আছে মেইন স্ট্রিমে তারপরে যেতে পারে, নর্মাল লাইফ লিড করতে পারে, যদি সে একটা স্ট্রাকচার রুটিন, তার ওই যে ডায়েট মডিফিকেশনগুলো, তাকে যেভাবে আমরা বলি বাড়িতে এবং স্কুলে খেলার মাঠে যেভাবে তাকে মানে ট্রিট করার জন্য সেভাবে যদি করে, তাহলে কিন্তু এডিএইচডি ভালো হয়ে যায়। রাইট। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এ ধরনের সমস্যা যদি আপনার পরিবারের কোনো শিশুদের মধ্যে দেখতে পারেন, তাহলে অবশ্যই ডক্টর তোশিবা রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন এপিসোডে।